যে চাঁদাবাজি ইস্যুতে যা কিছু হচ্ছে ইদানিংকালে তা একটা সবার জন্যই খুবই পীড়াদায়ক এবং সবার সমালোচনার মুখে পড়েছে সকল রাজনৈতিক দল। কিন্তু সব রাজনৈতিক দলের বাইরেও যা কিছু তৈরি হয়েছে, যারা দল গঠন করতে চেয়েছে, যারা জুলাই গণ অভ্যুত্থান শুরু করেছিল, শেষ করেছে তারা সার্থকভাবে, তারাও আজকে হতাশ এবং তাদের সেই হতাশা তারা প্রকাশ্যে এসে বলছেন। কেন এই পরিস্থিতি তৈরি হচ্ছে যখন 1 বছরের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে এই জুলাই অভ্যুত্থান? আমরা এই আলোচনাতে যাওয়ার আগে উমামা ফাতেমা, যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র ছিলেন, তার বক্তব্যটা একটু শুনে আসি, তারপর আমরা আলোচনায় ফিরব। আমাদের 3 জন তো ছাত্র উপদেষ্টা ওনার আগে ছিল। ওনারা যখন ছাত্র উপদেষ্টা হিসেবে যাচ্ছে আপনার ক্যাবিনেটে, তখন কিন্তু তাদের প্রতিজ্ঞাটা কি ছিল যে তারা কখনো ইলেকশন করবেন না। তারা একটা স্যাক্রিফাইস করছেন, বিশেষ স্যাক্রিফাইস করছেন। স্যাক্রিফাইসটা কি? তারা পরবর্তী ইলেকশনে পার্টিসিপেট করবেন না এবং নেশন বিল্ডিং এর কাজে তারা আসলে সরব থাকবে। আবার বিষয়টা কি এরকম হয়েছে? কোন দিক থেকে কি বিষয়গুলো এরকম হয়েছে? কিন্তু ঘটে নাই। হোয়াই মানে তারা কি প্রথমে এই কথাটা বলছিল যে তারা একটা দল করবে? মানুষ চাচ্ছে যে তারা এই দেশটার জন্য বেটার কিছু করবে। দেশে তো গতানুগতিক রাজনীতির মধ্য দিয়ে যদি পরিবর্তন সম্ভব হইতোই, তাহলে তো এত বছরেই সেটা হতো। দেশে তো সেটা সম্ভব হইতেছে না। দেশে তো নর্মাল পলিটিক্যাল সিস্টেমের মধ্য দিয়ে সিস্টেম চেঞ্জ করা যায় না, খুবই কঠিন। এই সিস্টেমটা শুধুমাত্র ম্যানিপুলেট করা যায়। এবং আপনারা যদি এই প্রতিশ্রুতিগুলা রাখতে না পারেন, হয়তো সার্কামস্ট্যান্সের কারণে আপনারা এই প্রতিশ্রুতিগুলো রক্ষা করেন নাই, তাহলে আপনারা এটা ক্ল্যারিফিকেশন দেন নাই কেন? ইট ফিলস ভেরি সরি। মানে মনে হয় যে আমার মনে হয় যে আমার অনেক সময় নষ্ট হয়েছে এই 1 বছরে। আওয়ামী লীগের টক্সিসিটি ইজ ওয়ে টলারেবল, বাট আপনার আশপাশের মানুষ যাদেরকে আপনার ডে টু ডে বেসিসে চেহারা দেখতে হয়, তারা যখন আপনার ব্যাপারে টক্সিসিটি ছড়াই যাবে, এটা না ডিল করা অনেক কঠিন। কিভাবে আমরা জুলাই আগস্টের ওই আন্দোলনটা পার করছি আমার এখনো অবাক লাগে। আমার মাথায় না একবার আসেই নেই যে এটা দিয়ে টাকা পয়সাও ইনকাম করা যায়। মানে এটা তো মাথায় আসতে হয়। আমি মুখপাত্র হওয়ার পরে প্রথম আবিষ্কার করছি যে এইগুলা দিয়ে লোকজন আসলে নানান কিছু করতেছে, লাইক টেন্ডার বাণিজ্য করতেছে, তদবির বাণিজ্য করতেছে, ডিসি নিয়োগ করতেছে, তমুক জায়গায় তমুক অমুক কাজ, তমুক জায়গায় তমুক কাজ, এগুলো নাকি অহরহ করে বেড়াচ্ছে। এগুলো হচ্ছে আমি মুখপাত্র হিসেবে যাওয়ার পর জানতে পারছি। তার আগ পর্যন্ত আমার না এগুলো নিয়ে আইডিয়া ছিল না যে এগুলো আসলে করাও যাইতে পারে। দিস ইজ অলসো এ থিং। বাংলাদেশ অনেক কঠিন পলিটিক্যাল পরিস্থিতি, মানে নির্বাচন সংস্কার, এই গভর্নমেন্ট যে কি করতেছে, আসলে গভর্নমেন্টের কোনো কুলকিনারা পাচ্ছি না। উমামা ফাতেমার কথা শুনছিলাম, খুবই আলোচিত্র নেত্রী আমরা ছাত্র আন্দোলনের সবচেয়ে সমস্যার যোদ্ধা বলি, যাই বলি না কেন, তিনি পরিচিত নাম আমাদের সবার কাছে। যে হতাশার কথা তিনি গতকাল তার ফেসবুক পেজে বলেছেন, 2 ঘন্টা 24 মিনিটের তার সেই বক্তব্য ছিল, সব আমাদের তুলে ধরা সম্ভব হয় নাই। তার হতাশার অন্যতম কারণ হচ্ছে এই টেন্ডারবাজি, মানে মানি মেকিং যে হবে জুলাই অভ্যুত্থান, এটা তিনি বোঝেন নাই। এবং পুরোপুরি হতাশা, তার চেহারা দেখে, তার গলার স্বর শুনে, তার কান্নাজড়িত কণ্ঠ, এই সকল কিছু আমাদের খুবই হতাশ করেছে এবং আহত করেছে। কারণ তিনি সম্মুখ যোদ্ধাদের একজন ছিলেন। আমি যদি ডক্টর জাহিদুর রহমানকে দিয়ে শুরু করি, 5 তারিখ বর্ষপূর্তি হওয়ার কথা এই আন্দোলনে, যখন সমস্ত কিছু দেশের সকল মানুষ সেই আন্দোলনে যুক্ত হওয়ার কথা, যে একটা ভালো কিছু হয়েছে, তখন যারা যুদ্ধ করেছে তাদের যখন এই বক্তব্য আসে, আসলে সেটা কি মানে তৈরি করে? এটা নির্ভর করবে ব্যক্তি থেকে ব্যক্তিতে। আমাকে যদি জিজ্ঞেস করেন, আমার কাছে ও খুব তরুণ, তো অনেক বেশি স্বপ্ন দেখেন, অনেক অতীত জানলেও ঠিক সবসময় মাথায় আসে না। তারুণ্যের বৈশিষ্ট্যই হচ্ছে আপনার যদি হতাশার জায়গা আসে সেটাকে সরিয়ে আপনি আশাবাদী হবেন। আমাদের কি 71-এ একই রকম একটা এক্সপিরিয়েন্স ছিল না আমাদের জাতির? আমাদের মুক্তিযোদ্ধারা এই 24-এ যে লড়াই, তার চেয়ে অনেক টাফ লড়াই করেছেন, হাজার হাজার গুণ বেশি টাফ। তারা বন্দুক হাতে একটা প্রশিক্ষিত মিলিটারির বিরুদ্ধে দাঁড়িয়েছেন। তারা মাসের পর মাস খেয়ে না খেয়ে, আধপেটা খেয়ে, বৃষ্টিতে ভিজে, রোদে পুড়ে, লুকিয়ে থেকে যুদ্ধ করেছেন। তারপর খুব অল্প সময়ের মধ্যে একটা অংশকে অনিয়মে জড়িয়ে পড়েনি। 73-এর সে বিখ্যাত সিনেমা আবার তারা মানুষ সহ বানাতে হয়েছিল খান আতাউর রহমানকে। সো সেই তরুণরা যদি এই ধরনের পথে যেতে পারে, সেই সময়ের সমাজে আমাদের এখনকার চাইতে ফার শুদ্ধ একটা সমাজ ছিল। আমাদের এখনকার সমাজ কিন্তু দুর্নীতি এবং দুর্বৃত্তকে সমর্থন দেওয়া বা প্রশ্রয় দেওয়ার সমাজ। সেই সমাজে এটা তো খুবই স্বাভাবিক ছিল।
আমি মনে করি একটা অংশ বা বড় একটা অংশ এটা জড়াবেন। আমি আরও খোলামেলা বলি, 1 বছর হয়ে গেছে, 1 বছরকে সামনে রেখে এখন আগের চাইতে আরেকটু খোলামেলা কথা বলছি, এগুলো আগে বলিনি এভাবে। ধরুন যে তরুণরা আজকে এই অনিয়মে জড়াচ্ছেন, এই তরুণরা একটা মুভমেন্টে নেমেছিলেন, সেটা হচ্ছে তারা এর উপরে কোটা আবার নতুন করে ইম্পোজড হয়েছে, তারা সেটাকে সরাতে চান। তারা বিসিএস চাকরি করতে চান। কেন চান বিসিএস চাকরি করতে? আমি বেশ কয়েক বছর আগে একটা কলাম লিখেছিলাম, বিসিএস ব্যাধি, এইটুকু হেডলাইন। এটা একটা ডিজিজে পরিণত হয়েছে। মানে আপনি আর কিছু করেন না বয়স 30 হওয়া পর্যন্ত, বিসিএস দিতে থাকেন। ভালো কোনো চাকরি প্রাইভেট অথবা গভর্নমেন্ট পেলেও, ধরুন গভর্নমেন্ট একটা ব্যাংকে এই বিসিএস এর সেম ক্যাডারের চাকরি পাওয়া যায়, পেয়েছেন, আপনি ওটা করবেন না, বসে আছেন, বিসিএস দেবেন। বাংলাদেশ ব্যাংকের এন্ট্রি যে এডি পজিশন, ভালো পজিশন হবে না। এমনকি আপনি সরকারি অন্য একটা চাকরি পেয়েছেন, ওটা না, আপনি দিতে থাকেন বিশেষ 2-3টা ক্যাডারে ঢোকার জন্য। এত এত কেন আপনি করছেন? এবং আপনি যখন এই চাকরিগুলো পান, খুব অল্প সময়ের মধ্যে যখন প্রচুর টাকা বানিয়ে ফেলেন, দেখবেন এই সমাজে কোনো প্রশ্ন টশ্ন নাই। আপনি যে ফ্ল্যাটে একজন ধনী মানুষ ব্যবসায়ী করে উনি এখানে আছেন, একজন অনেক আর্ন করে, ডাক্তার, লয়ার, তার বৈধ ইনকাম দিয়ে একটা ফ্ল্যাট কিনেছেন, পাশের বাড়িতেই দেখা গেল একটা ফ্ল্যাট কিনলো কয়দিনের মধ্যে, একটা বিসিএস চাকরি পাওয়া মানুষ, আমরা কেউ প্রশ্ন টশ্ন করি না। সো এই যে যারা নামলেন রাস্তায়, আমি সবার কথা বলছি না, একটা উল্লেখযোগ্য অংশের লক্ষ্য ছিল এই সরকারি পদ ব্যবহার করে ধনী হবেন। তো তিনি যখন আজকে এই অপশান তার পাশে দেখেন, তিনি অপশান নেবেন না কেন? ওটাও রেন্ট সিকিং, এটাও রেন্ট সিকিং, অর্থনীতির ভাষায় ইটস দ্য সেম থিং। তো তাহলে আমরা কেন এক্সপেক্ট করেছিলাম যে ওনারা অনেক কিছু করবেন? আমি করি নাই তো। তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছেন, বৈষম্যের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন। তারা যে চাকরিটা খুঁজতে গেছেন, এই সমাজের সবচেয়ে বড় বৈষম্য সৃষ্টিকারী চাকরিগুলোর একটা এটা। আপনি ওখানে যাবেন, সরকারিভাবেও যে ফ্যাসিলিটি তাদেরকে দেওয়া হয়, এটা বৈষম্য সৃষ্টিকারী ফ্যাসিলিটি। এখন গরিব দেশের মানুষকে এই ফ্যাসিলিটি দেওয়ার কথা ছিল না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এরপর সাথে যদি অবৈধ উপার্জন যোগ করেন, রাতারাতি একটা মানুষ সমাজে কোন জায়গায় চলে যায় সেটা আমরা দেখছি না। উনি বৈষম্যর চাকরিটাই পেতে চেয়েছিলেন, কারণ ওটা যদি উনি পেতেন, উনি সমাজে তার শ্রেণী পাল্টে যেত, এবং সেটা পাওয়া যেতে হচ্ছে, তখন তিনি বৈষম্য বিরোধী আলাপ করছেন। এগুলো প্রত্যেকটা ন্যারেটিভ। সো এই তরুণরা যখন এবার এই জায়গায় আসবেন, এটা একেবারেই ইনএভিটেবল ছিল। আমি এজন্য আমার কাছে খুব হতাশা নেই, আমার কাছে হতাশা অন্য একটা জায়গায়, সেটা যোগ করি। উমামা তার বক্তৃতায় যেটা বলেছেন, ইনফ্যাক্ট এগুলো সর্বোচ্চ নেতৃত্বের এন্ডোর্সমেন্টে হয়েছে। তিনি একটা জায়গায় বলছেন, হেয়ার রোড থেকে সবকিছু জানা হতো, নিয়ন্ত্রণ করা হতো। তার মানেটা হচ্ছে এই যে উপদেষ্টারা যারা এই সব ইয়ের সাথে জড়িত থাকবেন না বলে কথা দিয়েছিলেন, কারণ তারা একটা নিউট্রাল সরকারে আছেন, তারা এই জিনিসগুলোর সাথে জড়িত, এবং তাদের এন্ডোর্সমেন্টে এই ঘটনাগুলো প্ল্যানভাবে সিন্ডিকেট। আমি আপনার কাছে এই প্রশ্নটা নিয়ে আসছিলাম, আপনাকে আমি কথাটা আগে শুনে নিলাম। আপনি বলছেন মুক্তিযুদ্ধের সময়ও এই ঘটনা ঘটেছে। অনেকে, যেহেতু আমার তখন জন্ম হয় নাই, কাজে আমারও হয়নি, আমি স্পষ্ট করে বলি নাই। কিন্তু আমি যতটুকু পড়াশোনা করেছি, মুক্তিযোদ্ধারা সরাসরি এই ধরনের ঘটনার সাথে যুক্ত ছিল আমি কোথাও পড়ি নাই। একটা দলের, একটা বিশেষ বাহিনীর হয়তো হয়েছে। এখন যদি বলা হয়ে থাকে যে এনসিপি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত বলে তারা এটা করেছে, সেটা আলাদা প্রশ্ন। কিন্তু উমামা ফাতেমা যে কথাগুলি বলেছে, তিনি স্পষ্ট বলেছেন, আপনারা রাজনৈতিক দল করবেন, আপনারা উপদেষ্টা হবেন, আপনারা সরকারের অংশ হবেন, এগুলো আপনাদের শুরুতে সবার সাথে ক্লিয়ার হওয়া দরকার ছিল। কারণ তারা যে সমর্থনটা পেয়েছে এই দেশের মানুষের, তারা পেয়েছে যে এই দেশটাকে তারা পরিবর্তন করবে। আগে কারা কি করেছে সেইটাই যদি তারা করে এবং সেইটাই যদি সহজ হয়, সেটা যদি আমরা মেনে নেই, তাহলে তো এত কিছু করার দরকার ছিল না, এত প্রাণ যাওয়ারও দরকার ছিল না। তারা আলাদা কিছু করবে সেই স্বপ্ন এই দেশের মানুষকে দেখিয়েছিলেন। আপনি হয়তো দেখেন নাই, আপনি হয়তো বুঝতে পেরেছেন যে এটা অন্য কিছু হবে না, কিন্তু 80% 90% মানুষই সেটা দেখেছে যারা রাস্তায় নেমে এসেছিল। এই যে একটা প্রতারণা বোধ তৈরি হওয়া, সেটা কি আপনি মনে করেন অনুচিত, নাকি প্রতারণা বোধ তৈরি হবে? অন্য একটা জায়গা আছে, সেই জায়গাটা আসছি। আমি মুক্তিযুদ্ধের কথা এই কারণে বলছি, আমি দল হিসাবের কথা বলছি না। ধরুন যে মুক্তিযোদ্ধাটা জীবন বাজি রেখে যুদ্ধ করেছে, ধরুন 10 জন যদি হয়, ও তো মারা যেতে পারতো, ও জেনে শুনে যুদ্ধে গেছে না। সেই মানুষটাই এসে দেশে, তার হাতে তো তখন অস্ত্র, অনেক অস্ত্র জমা দেয়নি, সেই অস্ত্র নিয়ে অনিয়মে জড়িত, একটা জায়গায় আড়ত লুট করছে মানুষের কাছে, এরকম ঘটনা ঘটেছে, ওই সময়কার লোকজন জানে। তো আপনি একটা ব্যক্তি হিসাবে চিন্তা করুন না কেন সেই ব্যক্তিটা কেন পাল্টে গেল, যে মাত্র দেশের জন্য মারা যেতে যাচ্ছিল, অথচ সেই মানুষটাই এখন এভাবে পাল্টে গেছে, সেটা বলেছি। উমামা যে কথাটা বলছেন, ধরুন দল করা না, আসলে এনাদেরকে নিয়ে আলোচনাটা কেন বেশি হয় এইটা মাথায় রাখতে হবে। আমরা এই জিনিসটা মিস করি, অনেকে বলে যে বিএনপির লোকজন চাঁদা বাজি করছে, এটা নিয়ে এত কথা নাই, আমাদেরকে নিয়ে এত কথা কেন, আমি অনেককে বলতে শুনি। এটা কারণ হচ্ছে এই এক্সপেকটেশন আপনি আপনার উপরে তৈরি করেছেন। আমি প্রায় একটা উদাহরণ দিই। অরবিন্দ কেজরিওয়াল যে এবার নির্বাচনে হেরে গেলেন,
তার সরকার কি বিভৎস সরকার চালিয়েছে? উত্তর হচ্ছে না। ওনার চাইতে খারাপ পারফর্ম করে ভারতের অনেক রাজ্যে রিইলেক্টেড হয়েছে, কিন্তু উনি হন নাই। কারণ কেজরিওয়ালের ব্র্যান্ডিং ছিল ওনার মার্কা ঝাড়ু, আমি ঝেঁটিয়ে দুর্নীতি দূর করবো, এবং উনি দুর্নীতি বিরোধী মুভমেন্ট দিয়ে কেজরিওয়াল হয়ে উঠেছেন আন্না হাজারের সাথে। তারপর তিনি যখন এই কয়েকশো কোটি টাকা, ভারতের হিসাবে অনেক বেশি নয়, আবগারি শুল্ক নিয়ে সেখানে ওই যে মদের আবগারি লাইসেন্স দেওয়া নিয়ে খেলেন, তার বাড়িতে তিনি কোভিডের সময় ইটালিয়ান মার্বেল লাগিয়েছেন, তারপরে অটোমেটেড পর্দা লাগিয়েছেন। এখন মানুষ চিন্তা করছে এটা কেজরিওয়ালের সাথে যায় না। দ্যাটস দ্য পয়েন্ট। সো এদের ক্ষেত্রে মূল সমস্যা প্রতারণা বোধটা কোন জায়গায় জানেন? কারণ সে আমাকে বলছিল যে আমি একটা নতুন বন্দোবস্ত দেব, আমি একটা নতুন রাজনীতি আনছি, আমি অন্যের চাঁদাবাজিকে সমালোচনা করছি, এখানে আমরা প্রতারিত বোধ করছি, এই জন্য সমালোচনাটা বেশি। এবং আমি আপনার কাছে আরো আসবো নিশ্চয়ই।